হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এইচ এডুকেশন ল্যাব। আমি সুবর্ণ। আমি এই এইচ এডুকেশন ল্যাবের একজন এডুকেটার। আর আজকে আমি তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি জিওগ্রাফির উপর একটি ভিডিও। তো জিওগ্রাফির উপর তোমরা যারা নিয়মিতভাবে আমার চ্যানেল ফলো করো, তোমরা সবাই জানো যে জিওগ্রাফির উপর আমি নিয়মিতভাবে ভিডিও এখানে আপলোড করে থাকি, যেখানে আমরা বিভিন্ন কোশ্চেন্সগুলোকে ইন ডিটেলস এক্সপ্লেনেশন আলোচনা করি। আর তাদেরকে যারা নিয়মিতভাবে আমার ভিডিও দেখো তাদেরকে প্রথমেই আমি জানাবো মেনি মেনি থ্যাঙ্কস তোমাদের পজিটিভ রিভিউর জন্য, কারণ তোমরা অনেকেই হচ্ছে একে লাইক করছো, শেয়ার করছো। এবং আরেকটা বিষয় আমি তোমাদেরকে আজকে রিকোয়েস্ট করতে চাই যে তোমরা কিন্তু এবার ফ্রেন্ডস একটা জিনিস করো, যে তোমাদের যদি কোনো বন্ধু থেকে থাকে যারা টেকনিক্যাল লাইনে আছে, তাদেরকেও কিন্তু তোমরা এই ভিডিওটি শেয়ার করে দাও। তার কারণ হচ্ছে রিসেন্টলি আরআরবি জেইর যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তাতে কিন্তু হিউজ অ্যামাউন্টের জেনারেল অ্যাওয়ারনেসকে ইনক্লুড করা হয়েছে। ইভেন কি ফার্স্ট যে দুটো পেপার হবে, মানে সিবিটি ওয়ান এবং সিবিটি টু, তাদের মধ্যে কিন্তু সিবিটি ওয়ানটা পুরোপুরিভাবে নন টেকনিক্যালের উপর, অর্থাৎ এই জেনারেল অ্যাওয়ারনেস, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, পলিটি, ইকোনমিক্স, এই সমস্ত বিষয়ের উপর হচ্ছে বেস হবে। তো আমি এই কারণেই চাই যে তারাও যেন এইখান থেকে তাদের প্রিপারেশানটা চালাতে পারে, যেহেতু নন টেকনিক্যাল সব ক্ষেত্রে সিলেবাস সমান। তাই আমি চাই যে তোমাদের যত টেকনিক্যাল ফ্রেন্ডস আছে ফিল্ডের, তাদেরকে তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তারাও এসে আমাদের চ্যানেলটিকে জয়েন করে এবং আমাদের চ্যানেলটি আরও র্যাপিডলি গ্রো করতে পারে। এবং তোমাদের সাথে সাথে তোমাদের সেই টেকনিক্যাল লাইনের বন্ধুরাও যেন তাদের আরআরবি জেইর বা এসএসসি জেই যেটা হয়, সেখানেও তো নন টেকনিক্যাল থাকেই, সেই নন টেকনিক্যাল পোর্শনের প্রিপারেশন আমাদের চ্যানেল থেকে চালাতে পারে। তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আরেকটা ব্যাপার তোমাদের প্রথমেই জানিয়ে রাখি যে আজকের ভিডিওটি কিন্তু তোমরা একটু ধৈর্য ধরে দেখতে বসো, কারণ আজকের ভিডিওতে কিন্তু আমাদের তোমাদের সঙ্গে একটা খুব ভালো বিষয় আলোচনা করতে চলেছি। তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। আচ্ছা, আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে 1 নম্বর প্রশ্ন, দ্য নেবারিং কান্ট্রি অফ ইন্ডিয়া হুইচ হ্যাজ দি লার্জেস্ট এরিয়া, অর্থাৎ আমাদের ইন্ডিয়ার প্রতিবেশী দেশগুলির মধ্যে কার এরিয়া সবথেকে বেশি। তো এটার সঠিক উত্তর হচ্ছে ফ্রেন্ডস তোমাদের চাইনা, অর্থাৎ চীনের হচ্ছে এরিয়া সবথেকে বেশি। এর এরিয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রায় 97,06,961 কিলোমিটার স্কোয়ার হচ্ছে এর এরিয়া, with an area of about 9.6 million kilometer square. আচ্ছা, the people of Republic China is the third largest country in total area behind Russia and Canada and very similar to United States. অর্থাৎ এটি হচ্ছে এরিয়ার দিক থেকে বিশ্বের মধ্যে 3 নম্বর স্থানে আছে। এবং প্রথম স্থানে কে আছে? প্রথম স্থানে আছে ফ্রেন্ডস রাশিয়া, দ্বিতীয় স্থানে আছে কানাডা, এবং ভেরি সিমিলার টু ইউনাইটেড স্টেটস, অর্থাৎ এর এরিয়া কিন্তু প্রায় ইউনাইটেড স্টেটসের সঙ্গে সমান। অর্থাৎ এখান থেকে তোমরা অনেকগুলো ডেটা পেয়ে গেলে যে আমাদের লার্জেস্ট এরিয়ার নেবার হচ্ছে চায়না, সেটি হচ্ছে ওয়ার্ল্ডের থার্ড, ফার্স্ট হচ্ছে রাশিয়া, সেকেন্ড হচ্ছে কানাডা। তো 1 নম্বর প্রশ্নটির এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফ্রেন্ডস অপশান বি, চায়না। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে অ্যামং দ্য ফলোয়িং ইউনিয়ন টেরিটরিজ অফ ইন্ডিয়া হুইচ হ্যাজ দি লার্জেস্ট সাইজ। আচ্ছা, এটা হচ্ছে তোমরা আগে যারা ভিডিও দেখেছো তোমরা জানো, এটা আগেও আমি একবার আলোচনা করেছি। সেটি হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড। আন্দামান নিকোবর আইল্যান্ড হচ্ছে ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলি আছে তার মধ্যে সর্ববৃহৎ। এবং এর টোটাল এরিয়া কত? এর টোটাল এরিয়া হচ্ছে ফ্রেন্ডস প্রায় 8,073 কিলোমিটার স্কোয়ার। এরপরে আসছি ফ্রেন্ডস আমরা 3 নম্বর প্রশ্নে, হুইচ ফরেন কান্ট্রি ইজ ক্লোজেস্ট টু আন্দামান আইল্যান্ড, অর্থাৎ আন্দামান আইল্যান্ডের সবথেকে কাছে কোন দেশটি অবস্থিত নিম্নলিখিতগুলির মধ্যে। তো ফ্রেন্ডস নিম্নলিখিতগুলির মধ্যে আন্দামান আইল্যান্ডের সবথেকে কাছে যেটি অবস্থিত সেটি হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া এবং আন্দামান ও নিকোবর আইল্যান্ডের মধ্যে ডিস্টেন্স হচ্ছে প্রায় 1,696 মাইল। সো 3 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ। 4 নম্বর প্রশ্ন, দোদাবেতা পিক ইজ লোকেটেড ইন দি, দোদাবেতা পাশৃঙ্গ এই নিম্নলিখিতগুলির মধ্যে কোথায় অবস্থিত। এটাকে আমি স্টার মার্ক দিচ্ছি ফ্রেন্ডস, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা ভালো করে দেখে রাখো, অনেকবার পরীক্ষায় রিপিট হয়। 4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফ্রেন্ডস তোমাদের অপশান সি, নীলগিরি। নীলগিরি পর্বতের মধ্যে কিন্তু দোদাবেতা শৃঙ্গটি অবস্থিত। আচ্ছা, নীলগিরি হচ্ছে, দেখো এখানে লেখা আছে নীলগিরি হিলস আর এ রেঞ্জ অফ মাউন্টেন্স উইথ অ্যাটলিস্ট 24 পিকস অ্যাবাভ 2,000 মিটার or 6,600 feet in the westernmost part of Tamil Nadu state at the junction of Karnataka and Kerala states in South India. অর্থাৎ আমাদের যে নীলগিরি পর্বত সেটি হচ্ছে তামিলনাড়ুতে, আমাদের যে
তামিলনাড়ুর সবথেকে যে ওয়েস্টার্ন মোস্ট পার্ট অর্থাৎ কেরালা এবং কর্ণাটকের জাংশন পয়েন্টে হচ্ছে নীলগিরি পর্বত অবস্থিত, এবং এটি তোমাদের হচ্ছে প্রায় 24টি শৃঙ্গ নিয়ে গঠিত, যাদের উচ্চতা হচ্ছে 2000 মিটার বা 6600 ফিটের উপরে। এবং এই নীলগিরি পর্বতের মধ্যে কিন্তু ফ্রেন্ডস আমাদের দোদাবেতা শৃঙ্গটি অবস্থিত। এরপরে ফ্রেন্ডস 5 নম্বর প্রশ্ন দিকে এগোনো যাক। দ্য হিমালয়াস আর অ্যাপ্রক্সিমেটলি এত কিলোমিটার লং, অর্থাৎ আমাদের হিমালয় পর্বতের দৈর্ঘ্য কত? তো আমাদের হিমালয় পর্বতের দৈর্ঘ্য হচ্ছে ফ্রেন্ডস আনুমানিক 2500 কিলোমিটার। এটা দেখে নাও তোমরা যে এটার আনুমানিক 2400 বা 2500 কিলোমিটার লম্বা, উইথ অ্যান অ্যাভারেজ ওয়াইড অফ অ্যাবাউট 320 to 400 কিলোমিটার, অর্থাৎ 320 থেকে 400 কিলোমিটার চওড়া। তো এখানে 5 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে ফ্রেন্ডস অপশান বি, কারণ এটাই হচ্ছে আমাদের সবথেকে নিয়ার বাই অপশান। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে কালবৈশাখী গিভস রেনফল টু। আচ্ছা, কালবৈশাখী সম্বন্ধে তোমরা হয়তো মানে এই কোশ্চেন অ্যান্সারটা তোমরা হয়তো অনেকেই জানো, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে, তো তোমরা সবাই জানি যেটা ওয়েস্ট বেঙ্গলেই হয়। এটা সম্বন্ধে ডিটেলসে তোমরা একটু দেখে নাও, ডিটেলসে তোমাদের আমি দিয়ে রেখেছি। যে ডিটেলসটা কি না, ডিউরিং দি হট ওয়েদার পিরিয়ড ফ্রম মার্চ টু মে, দ্য ইস্টার্ন অ্যান্ড নর্থ ইস্টার্ন স্টেটস অফ সাবকন্টিনেন্ট লাইক ওয়েস্ট বেঙ্গল, বিহার, আসাম, উড়িষ্যা অ্যান্ড বাংলাদেশ এক্সপিরিয়েন্স ড্রামাটিক অ্যাপিয়ারেন্স of special type of violent thunderstorm known as nor'wester. In Bengal it is known as কাল বৈশাখী or calamity of the month বৈশাখ। অর্থাৎ আমাদের মার্চ থেকে মে মাসে যখন হচ্ছে আমাদের সামার হচ্ছে একদম পিক পয়েন্টে থাকে, সেই সময় হচ্ছে আমাদের উত্তর এবং উত্তর পূর্ব অংশ, যার মধ্যে কি কি পড়ছে যে ওয়েস্ট বেঙ্গল, বিহার, আসাম, উড়িষ্যা এবং বাংলাদেশের কিছু কিছু অংশ। তো এখানে মেনলি ফ্রেন্ডস কি হয় না, প্রচণ্ড গরমের কারণে হচ্ছে একটা খুব শক্তিশালী নিম্নচাপ কেন্দ্র বা লো প্রেসার রিজেন তৈরি হয়ে যায় এই সমস্ত জায়গায়, এবং সেই লো প্রেসার রিজেনটাকে ফিল আপ করার জন্য চারধার থেকে কিন্তু ঝোড়ো বাতাস আমাদের এই সমস্ত এরিয়ার মধ্যে বয়ে আসে, এবং সেটাই কিন্তু মেনলি আমাদের ঝড়ের আকারে বা কালবৈশাখীর আকারে দেখা দেয়। আচ্ছা, এরপরে আসছি ফ্রেন্ডস 7 নম্বর। আচ্ছা, যেটা তোমাদেরকে আমি বলছিলাম যে আজকে একটা স্পেশাল জিনিস আছে তোমাদের জন্য, সেটা হচ্ছে এই মনসুন। তো এখানে ফ্রেন্ডস এই ভিডিওটির মধ্যে আমি যখন তোমাদের জন্য কোশ্চেন সেট করছিলাম, তো আমি দেখলাম যে পরপর প্রায় 3 থেকে 4টা মনসুনের উপর কোশ্চেন সেট করা হয়েছে। তো সেই কারণে আমি ভাবলাম যে তোমাদের এখানে আমি পুরো মনসুন সম্বন্ধেই একটু ডিটেলসে আলোচনা করে দিই। এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক, এখান থেকে প্রায়ই কোশ্চেন আসে। তো তোমরা যারা অনেকেই জানো তাদের একবার রিভিশন হয়ে যাবে, আর যারা জানো না তোমরা খুব মন দিয়ে শোনো, আমি একদম মনসুন সম্বন্ধে ডিটেলসে আলোচনা করে দেবো এখানে। আচ্ছা, কোশ্চেনটা একবার দেখে নেওয়া যাক। কোশ্চেনটা বলছে কি, দ্য রিট্রিটিং মনসুন গিভস রেনফল টু, অর্থাৎ রিট্রিটিং মনসুন মানে হচ্ছে ফ্রেন্ডস যে ফিরতি মৌসুমি বায়ু যেটা শীতকালে প্রবাহিত হয়, সেটা হচ্ছে আমাদের কোন রাজ্যে বৃষ্টিপাত ঘটায়? তো সেটি হচ্ছে ফ্রেন্ডস মেনলি তামিলনাড়ুতে বৃষ্টিপাত ঘটায়। এখানে অপশান সি হচ্ছে সঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে আমি তোমাদেরকে একদম ডিটেলস আলোচনা করতে শুরু করছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এর পরের কোশ্চেনটাও, সাউথ ওয়েস্ট মনসুন রিচেস কেরালা ইন, এটা হচ্ছে মে মাসের শেষের দিকে। আচ্ছা, এখানেও যেটা তোমাদের বললাম যে পরপর 3-4টে মনসুনের উপর কোশ্চেন আছে, যে কারণে আমি তোমাদের সঙ্গে মনসুনটা ডিটেলস আলোচনা করছি। আচ্ছা, প্রথমে তোমরা দেখে নাও যে আমাদের মনসুন দু প্রকারের হয় মেনলি। একটা হচ্ছে যেটা সামারে তোমরা যেটা দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে তোমাদের সাউথ ওয়েস্ট মনসুন। সামারে যে সাউথ ওয়েস্ট মনসুন সেটাকে আমরা বলে থাকি আর্লি মনসুন বা অ্যাডভান্সড মনসুন। ওকে, এটাকে আমরা বলে থাকি আর্লি অর অ্যাডভান্সড মনসুন। আর উইন্টারে যেটা হয়ে থাকে তোমাদের, যেটা হচ্ছে নর্থ ইস্ট মনসুন, সেটাকে আমরা বলে থাকি ফ্রেন্ডস রিট্রিটিং মনসুন। যেটা তোমরা এক্ষুনি কোশ্চেনে দেখতে পেলে, সেটাকে আমরা বলে থাকি রিট্রিটিং মনসুন বা ফিরতি মৌসুমি বায়ু। একটা হচ্ছে তাহলে গ্রীষ্মকালে তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই হলুদ ডটটা থেকে দেখতে পাচ্ছ, গ্রীষ্মকালে হচ্ছে সাউথ ওয়েস্ট এবং গ্রীষ্মকালে সাউথ ওয়েস্ট এবং শীতকালে হচ্ছে নর্থ ইস্ট। এই দুটো হচ্ছে আমাদের আমাদের যে মৌসুমি বায়ু বা মনসুন। আচ্ছা, এর মেকানিজমটা কীভাবে কাজ করে দেখে নাও। আচ্ছা, প্রথমে একটা জিনিস তোমরা সবাই জানো যে সি ব্রিজ আর ল্যান্ড ব্রিজ জিনিসটা কী। দেখো, সি ব্রিজ হচ্ছে যে দিনের বেলা আমাদের জলের তুলনায় মাটির একটা ধর্মই হচ্ছে যে খুব তাড়াতাড়ি এরা হিট অ্যাবজর্ব করে এবং জলের তুলনায় তাড়াতাড়ি কিন্তু হিট ছেড়েও দেয়। যে কারণে কি হয় না, দিনের বেলা যেহেতু জলের তুলনায় মাটি গরম থাকে, হিট বেশি অ্যাবজর্ব করে, সেই কারণে এখানে মাটিতে কিন্তু ফ্রেন্ডস লো প্রেসার, যে এল মানে লো প্রেসার রিজনের সৃষ্টি হয়,
এবং সমুদ্রের মধ্যে হাই প্রেসার রিজনের সৃষ্টি হয়। এবং আমরা সবাই জানি যে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে উইন্ড ফ্লো করে, তাই এইভাবে সমুদ্র থেকে ল্যান্ডের দিকে কিন্তু বাতাস প্রবাহিত হতে থাকে। এই যে সার্কেলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, যেটাকে আমরা চিনি সি ব্রিজ হিসাবে। আর ল্যান্ড ব্রিজ হচ্ছে ফ্রেন্ডস ঠিক তার উল্টো। রাত্রেবেলা কি হয় না, ল্যান্ড তাড়াতাড়ি হচ্ছে হিট রেডিয়েট করে ঠান্ডা হয়ে যায়, কিন্তু সমুদ্র তখনও তুলনামূলকভাবে গরম থাকে, যে কারণে সমুদ্রে কিন্তু হয় লো প্রেসার রিজেন আর ল্যান্ডে হয়ে যায় হাই প্রেসার রিজেন, এবং উল্টো দিকে বাতাস বইতে থাকে নাইট টাইমে, এটাকে বলা হয় ল্যান্ড ব্রিজ। এবারে ব্যাপার হয় যেটা হয় ফ্রেন্ডস, সেটা হচ্ছে গ্রীষ্মকালে আমরা জানি দিনের দৈর্ঘ্য রাতের তুলনায় বেশি হয়। তো দিনের তুলনায় যখন রাতের দৈর্ঘ্য বেশি হয়ে যায়, তখন তোমাদের কি হয় ফ্রেন্ডস, আমি এই ম্যাপটা দেখাচ্ছি। আমাদের এই এরিয়াগুলোতে হচ্ছে একটা লো প্রেসার রিজন সৃষ্টি হয়, যেহেতু এখানে খুব বেশি হিট আপ হতে থাকে, সেই কারণে ওয়ার্ম এয়ারগুলো উপর দিকে উঠে যায় এবং একটা যে ভয়েডের সৃষ্টি হয়, সেটার কারণে একটা লো প্রেসার রিজনের সৃষ্টি হয়। এবং যেহেতু আমাদের এই বরাবর হিমালয় পর্বত দাঁড়িয়ে আছে প্রাচীর হয়ে, সেই কারণে কিন্তু এই ভয়েডটা থেকে যায়, মানে ভয়েডটা এই সাইড থেকে কোনো রকমভাবে কোনো এয়ার আসতে পারে না, যে কারণে ভয়েডটাকে ফিল আপ করার একটাই মাত্র রাস্তা থাকে, সেটা হচ্ছে তোমাদের ফ্রেন্ডস এই বরাবর বাতাস আসা, যেটা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন। আচ্ছা, এবার সাউথ ওয়েস্ট মনসুন কি শুধুমাত্র এই একটা কারণেই হয় না যেটা গ্রীষ্মকালে দেখা যায়, তার আরও অনেক কারণ আছে। তার মধ্যে একটা জিনিস তোমরা যেন এখানে দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে এই NITCZ অর্থাৎ নর্থ ইন্টারট্রপিক্যাল কনভেনশন জোন। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি একটি ইন্টারট্রপিক্যাল কনভেনশন জোন। কী জিনিস? ইন্টারট্রপিক্যাল কনভেনশন জোন হচ্ছে আমাদের এই ট্রপিক অফ ক্যান্সার এবং ট্রপিক অফ ক্যাপ্রিকনের মধ্যে যে নিরক্ষীয় অঞ্চল, সেখানে যেহেতু সূর্যের রশ্মি ভার্টিক্যালি পড়তে থাকে, সেই কারণে এখানে কিন্তু এয়ারটা খুব তাড়াতাড়ি গরম হয়, এবং গরম হয়ে সেই ওয়ার্ম এয়ারগুলো এইভাবে উপর দিকে উঠে যায়, এবং সেটাকে এই উপর দিকে উঠে যাওয়ার কারণে এইখানে যে লো প্রেসার রিজনের সৃষ্টি হয়, সেটিকে ফিল আপ করার জন্য যে ট্রেড উইন্ডগুলো এই রিজনের মধ্যে দিয়ে খুব দ্রুত বেগে বইতে থাকে। এইটাকেই ফ্রেন্ডস মেনলি বলা হয়ে থাকে ইন্টারট্রপিক্যাল কনভেনশন জোন। অর্থাৎ এই জোনের মধ্যে দিয়ে যে বাতাস প্রবাহিত হয়, এটাকেই বলা হয়ে থাকে ইন্টারট্রপিক্যাল কনভেনশন জোন। আর আমাদের এখানে ভারতবর্ষে গ্রীষ্মকালে কি হয় না, ইন্টারট্রপিক্যাল কনভেনশন জোনটা কিন্তু শিফট হয়ে যায় এইভাবে। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে কালো ডটের লাইনটা, এটা এইভাবে শিফট হয়ে যায়, যে কারণে কিন্তু এই হলুদ অর্থাৎ সাউথ ওয়েস্ট উইন্ডগুলো আরও অনেক বেশি স্ট্রংলি এখানে বইতে থাকে। সেটি তখন নর্থ ইন্টারট্রপিক্যাল কনভেনশন জোন নামে পরিচিত হয়, এই যে লাইনটা এখানে শিফট করছে। আচ্ছা, এখানে আরও যে কারণগুলো আমাদের হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা তোমাদের আমরা একবার চট করে বলে দিই। প্ল্যাটু, ওকে ফ্রেন্ডস, আমি শর্টে লিখে দিলাম টিবেটিয়ান প্ল্যাটু। টিবেটিয়ান প্ল্যাটুটা কী হয় ফ্রেন্ডস, যে আমাদের ধরো এটা সমভূমি, এইটা ধরো হিমালয়াস, তারপরে টিবেটিয়ান প্ল্যাটুটা কিন্তু এরকম একটা মিডল পোর্শানে থাকে, অর্থাৎ এর এলিভেশনটা কিন্তু একটা মাঝামাঝি জায়গায় থাকে, এবং এটাও এর কারণে কিন্তু এটিও একটা খুবই মানে গরম হয়ে এটাও একটা লো প্রেসার রিজনের সৃষ্টি করে। এবং এই লো প্রেসার রিজনের কারণে আমাদের হিমালয়ের উপর দিয়ে যে নর্দার্ন জেট স্ট্রিম, ওকে এখানে অনেকগুলো টার্ম তোমরা পাচ্ছ, যে নর্দার্ন জেট স্ট্রিমগুলো বইতে থাকে, এই জেট স্ট্রিমগুলো কিন্তু ফ্রেন্ডস এই লোয়ার প্রেসারের দিকে অ্যাট্রাক্ট হতে থাকে, এবং যেহেতু এই বরাবর হিমালয় থাকে, তো তারা সরাসরি তো এইভাবে ঢুকতে পারে না, তারা হচ্ছে ফ্রেন্ডস এই লোয়ার প্রেসারের কারণে এইভাবে এসে আমাদের যে সাউথ ওয়েস্ট যে মনসুন থাকে সেটাকে আরও স্ট্রং বানিয়ে তোলে। অর্থাৎ এটিও কিন্তু ফ্রেন্ডস একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো মেনলি এই সমস্ত কারণেই কিন্তু এই সাউথ ওয়েস্ট মনসুনটা আসে, এবং সেটি প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সৃষ্টি করে। এরপরে যেটা হচ্ছে ফ্রেন্ডস তোমাদের সঙ্গে বলা, সেটা হচ্ছে, এটা তো গেল অ্যাডভান্স মনসুন। এরপর হচ্ছে রিট্রিটিং মনসুন। কী জিনিস? রিট্রিটিং মনসুন হচ্ছে ফ্রেন্ডস পুরোপুরি উল্টো। রিট্রিটিং মনসুন হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এর ক্ষেত্রে কি হয় না, আমাদের যে ইন্টারট্রপিক্যাল কনভেনশন জোন সেটা হচ্ছে শিফট করে সাউথ ইন্টারট্রপিক্যাল কনভেনশন জোনে পরিবর্তিত হয়ে যায়, যে কারণে আমাদের শীতকালে আরেকটা ব্যাপার যেটা হয়ে থাকে, যেটা তোমাদের এখান থেকে বোঝার, যে দিনের তুলনায় রাত্রের দৈর্ঘ্যটা বেড়ে যায়, যে কারণে আমাদের ল্যান্ডের তুলনায় ওশেনের হচ্ছে লো প্রেসার রিজিয়নটা ক্রিয়েট হতে থাকে। অর্থাৎ এক্ষেত্রে এখানে কি হয়, উইন্টারের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত রিজনগুলোতে ফ্রেন্ডস হাই প্রেসার রিজন তৈরি হয়ে যায়। হাই প্রেসার রিজন তৈরি হওয়ার কারণে কিন্তু উল্টো মুখে মৌসুমি বায়ুগুলো বইতে থাকে। এবং আরও একটা জিনিস যেটা হয়, যেটা তোমাদের আমি প্রথমে বলেছিলাম, জেট স্ট্রিম। শীতকালে যেহেতু তোমাদের এই
ইন্টারট্রপিক্যাল কনভেকশন জোনটা শিফট করে যাচ্ছে, সেই কারণে হচ্ছে জেট স্ট্রিমগুলো হিমালয়ের নিচ দিয়ে, অর্থাৎ এইখানে যে হিমালয় ছিল আগে গ্রীষ্মকালে হচ্ছে উপর দিয়ে বইতো, এখন কি হয় না শীতকালে এইভাবে হিমালয়ের নিচ দিয়ে কিন্তু এই জেট স্ট্রিমগুলো বইতে থাকে। এই জেট স্ট্রিমগুলো কিন্তু নিচ দিয়ে বইতে থাকে, যে কারণে তারা সরাসরি হচ্ছে ফ্রেন্ডস এইভাবে ওশেনের দিকে, ওশেনে যেহেতু লো প্রেশার রিজন তৈরি হয়েছে আর এইখানে হাই প্রেশার রিজন আছে, সেই কারণে এইভাবে সরাসরি কিন্তু ওশেনের দিকে বইতে থাকে এবং তারা কিন্তু তখন একইভাবে আমাদের যে রিট্রিটিং মনসুন সেটিকে আরও বুস্ট আপ করে। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস মেনলি ছিল যে আমাদের ইন্ডিয়াতে মনসুন কিভাবে কাজ করে। আরেকটা জিনিস তোমাদের একটু আমি বলে রাই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ম্যাপ আমি দিয়ে রেখেছি যে কোন রিজনে কী ধরনের বৃষ্টিপাত হয় সেটার ব্যাপারে। আচ্ছা, আমাদের যে অ্যাডভান্স মনসুন তার হচ্ছে দুটো পার্ট থাকে, তার মধ্যে একটা হচ্ছে যেটা আরব সাগরের মধ্যে দিয়ে আছে সেটা হচ্ছে আরেবিয়ান মনসুন, আর একটা হচ্ছে বে অফ বেঙ্গল মনসুন। তো আরেবিয়ান মনসুন হচ্ছে ফ্রেন্ডস এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে সাইনগুলো, আচ্ছা তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এরা কি আছে, এই যে বেগুনি রঙে তোমাদের এখানে ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা দেখতে পাচ্ছ। ওয়েস্টার্ন ঘাট পর্বতমালাতে ধাক্কা খেয়ে কিন্তু এই সমস্ত রিজনগুলোতে বৃষ্টিপাত ঘটায় এবং পূর্বঘাটে তার উল্টো দিকে কিন্তু খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত। এটা যে তোমরা দেখতে পাচ্ছ অ্যারো, এটা যায় ঠিক কিন্তু খুব অল্প পরিমাণে বাষ্প থাকে, জলীয় বাষ্প থাকে, যে কারণে বৃষ্টিপাতের পরিমাণটাও কিন্তু খুব কমে যায়। এবং এই কারণেই কিন্তু ফ্রেন্ডস এইখানে যে তোমরা সবুজ দেখতে পাচ্ছ মতো অংশটা, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম 10 থেকে 20 ইন কম্প্যারিজন টু অন্যান্য রিজন, যেখানে হচ্ছে এই যে ওয়েস্টার্ন ঘাটে 40 বা যে নীল অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ 20 থেকে 40, এই অংশটার মধ্যে কিন্তু ফ্রেন্ডস তোমাদের কী অবস্থান করে না ডেকান ট্র্যাপ, যে কারণে ডেকান ট্র্যাপে কিন্তু বৃষ্টিপাত খুব কম হয়ে থাকে। এবং তারপরে তোমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছ যে নিউ দিল্লি, তারপরে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এই যে উপরের দিকে আছে পাঞ্জাব, রাজস্থান, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে। আর আমাদের যে বে অফ বেঙ্গলের যে ব্রাঞ্চটা থাকে, যেটা এইভাবে তোমরা দেখতে পাচ্ছ আসছে, এটা হচ্ছে ফ্রেন্ডস এখানে পুরোপুরি দেখানো আমি তোমাদেরকে পরিষ্কার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফ্রেন্ডস এইভাবে গিয়ে সোজা হচ্ছে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির সিম্বল দেওয়া আছে, এইখানে গিয়ে এইখান থেকে ঘুরে কিন্তু এই সমস্ত রিজনগুলোতে এসে বৃষ্টিপাত ঘটায়। এই যে দুটো তোমরা দেখতে পাচ্ছ এই দুটো রিজনে কিন্তু এইভাবে গিয়ে এখান থেকে ঘুরে এসে বৃষ্টিপাত ঘটায়। এখানে এই রিজনের মধ্যে হচ্ছে তোমাদের মৌসিনরাম অবস্থিত, যেখানে ভারতের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়। আর মৌসিনরাম সম্বন্ধে আরেকটা জিনিস তোমাদেরকে আমি ইন্টারেস্টিং বলে রাখি, সেটা হচ্ছে মৌসিনরামে সর্বাধিক বৃষ্টিপাত হলেও এটা কিন্তু এখানে কিন্তু খরার মতো পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। তার একটা কারণ হচ্ছে মৌসিনরামের যে মৃত্তিকা সেটি হচ্ছে শক্ত পাথুরে মৃত্তিকা, যার জল ধরে রাখার ক্যাপাসিটি খুব কম, যে কারণে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হলেও মাটিতে কিন্তু জল খুব একটা থাকে না, যে কারণে এত বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও কিন্তু মৌসিনরামে খরার ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকে। এটাও একটা জানা জিনিস, তোমরা জেনে রাখো। তো আশা করছি আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকবে। আমি এতক্ষণ ধরে যে জিনিসটা আমাদের মনসুন সম্বন্ধে বললাম, এই কোশ্চেনগুলোর মধ্যে কিন্তু সেই জিনিসগুলোই আরও পরিষ্কারভাবে শর্টে লিখে দেওয়া আছে। তো আশা করি ভিডিওটি দেখার পর তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ আমি এখানে লিখেও রেখেছি এবং দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জিনিসের জন্য আমি একদম সুন্দরভাবে তোমাদের জন্য ম্যাপ অ্যাটাচ করে রেখেছি। তো এটাই ছিল ফ্রেন্ডস আজকের তোমাদের ইম্পর্ট্যান্ট টপিক, যেটা তোমাদের প্রথমেই বলেছিলাম, যে তোমরা দেখতেই পাচ্ছ, যেটা আমি তোমাদের এক্ষুনি বলছিলাম যে ওয়েটেস্ট প্লেস ইন ইন্ডিয়া হচ্ছে মৌসিনরাম। এটি হচ্ছে কোথায় অবস্থিত? মৌসিনরাম ভিলেজ হচ্ছে ফ্রেন্ডস ইস্ট খাসি হিলস ইন দি ডিস্ট্রিক্ট অফ মেঘালয়া, স্টেট ইন নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, 65 কিলোমিটার ফ্রম শিলং, অর্থাৎ শিলং থেকে 65 কিলোমিটার উত্তর পূর্বে মৌসিনরাম মেঘালয়ের মধ্যে অবস্থিত। এটি হচ্ছে কোথায় অবস্থিত না ইস্ট খাসি হিলসের কাছে, যেটি হচ্ছে আমাদের সর্বাধিক বৃষ্টিপ্রবণ এলাকা। তো আজকে ফ্রেন্ডস এই 10টা কোশ্চেনই আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, কারণ ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, যেহেতু তোমাদের আমি এটা এতক্ষণ ধরে ছবি দেখিয়ে খুব ভালোভাবে তোমাদের সঙ্গে আমি আলোচনা করছিলাম। তো আশা করি তোমরা মনসুনটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং মনসুন থেকে আর কোনো কোশ্চেন তোমাদের আটকাবে না। তো আশা করি তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা ভিডিওটি অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি প্রেস করে দাও, যাতে তোমরা এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিওগুলোর নিয়মিতভাবে নোটিফিকেশান পেতে থাকো। আর যে সমস্ত বন্ধুরা তোমরা আমাদের চ্যানেল প্রথম ভিজিট করেছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখো, কারণ এখানে আমরা সমস্ত লেন্দি ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়গুলো কমপ্লিট করার চেষ্টা করেছি। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি ফ্রেন্ডস, ধন্যবাদ।